একজনের রাজনীতির লড়াই, আরেকজনের সংসার ও জীবনযুদ্ধ। দুটি পথ যেন মিশে গেছে একটি গল্পে এসে। সেই না বলা জীবনের অনেক গল্প নিয়েই আজ স্টার গেস্টে একই ফ্রেমে মুখোমুখি হয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং তার স্ত্রী। আপনাদের দুজনকে স্বাগত স্টার গেস্টে। আপনাদেরকে ধন্যবাদ। রাজপথ থেকে সংসদে যাওয়ার যে জার্নিটা, পুরো জার্নিটা কতখানি কঠিন ছিল, কতখানি আত্মত্যাগের ছিল? বিগত দিনে যে সরকারটি জবরদখল করে ক্ষমতা দখল করেছিল একটানা 17টি বছর, এই 17টি বছর আমাদেরকে লড়তে হয়েছে। এবং সেই বয়সটা আমার ছিল যে বয়সে মানুষ আনন্দ করে, ফুর্তি করে, মানুষ ইনকাম করে, খরচ করে বা জনপ্রতিনিধি হয়, জনগণের সেবা করে। বিশেষ করে 35-40 বছর থেকে 60-65 বছর পর্যন্ত তার ম্যাক্সিমাম সময়টাই একটি অগণতান্ত্রিক সরকার, শেখ হাসিনা সরকার আমাদের জীবন থেকে নিয়ে গেছে। আমাদেরকে জেলখানায় থাকতে হয়েছে, আমাদেরকে রাস্তাঘাটে পুলিশের পিটানো খেতে হয়েছে, আমাদের কোর্টের বারান্দায় থাকতে হয়েছে, আমাদের অন্যের ঘরে পাড়ে থাকতে হয়েছে, নিজের বাসায় থাকতে পারিনি, নিজের ব্যবসার প্রতিষ্ঠানে বসতে পারিনি। এই যে যেখানে বসে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, এই বাসাটা খালি ছিল। তারপরও কিন্তু 4 বার পুলিশ ডিবি এসে বাসাটা ভেঙে ভিতরে তছনছ করেছে, জিনিসপত্র আসবাবপত্র সব ভেঙে চুরমার করেছে। আমাদের সন্তানরা এখানেই লেখাপড়া করত। বড় মেয়েটা যখন স্কলাস্টিকা থেকে পাশ করে ও আমেরিকায় পড়তে গেল, তখন চিন্তা করলাম যে আমি তো বাসায় থাকতে পারি না, পরিবার একা একা থাকে। তখন বাধ্য হয়ে আমার সব পরিবারে 2019 সালে তাদেরকে আমেরিকা পাঠাতে হলো, যে অন্তত বাচ্চাগুলো লেখাপড়া করুক, মানুষ হোক। কারণ আমার জীবন তো এমনি শেষ, ওরা যদি কিছু ভালোভাবে লেখাপড়া করতে পারে, তাই এটি আমার জীবনের সান্ত্বনা। তার মানে রাজনীতি করেছেন আপনি একা, কিন্তু এই যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে আপনার পুরো পরিবারকে, এবং আপনার পাশে যিনি বসে আছেন তিনি তো আপনার সেই দুঃখের একেবারে প্রত্যক্ষদর্শী সাক্ষী। আমি এবার ভাবির কাছে একটু আসতে চাই। ভাবি, সংসারটাকে সামাল দেওয়া কতখানি কঠিন ছিল? সেই টাইমটা আসলে সত্যি বলতে সেই টাইমটা অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য, কেননা আমার তখন স্কুল গোয়িং 3টা কিডস ছিল। মানে প্রতিনিয়তই সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেক সময় অনেক ডিসিশন নিতে পারি নাই, তাকেও ফোনে অনেক সময় পেতাম না। সব কিছু মিলায় একটু মানে ডিফিকাল্টের মধ্যেই যেতে হয়েছে। আতঙ্কে ছিলাম, বাচ্চাদের নিয়ে অনেক সময় রাতে উনি থাকতেন না। দেখা যেত যে পুলিশ আসতো, নিচ থেকে গার্ড বলে দিত স্যার আছেন কিনা। শেখ হাসিনার জেল বলতে যেটা বোঝে, আপনাকে অসংখ্যবার জেলে যেতে হয়েছে, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। পালে পালে থেকেছি, ওরা বাসায় থেকেছে, বাচ্চাগুলো ছোট ছোট ছিল। এর মধ্যে যদি বাসায় আমি নেই, ছোটো বাচ্চা নিয়ে আছে, এর মধ্যে যদি পুলিশ এসে দরজা লাথান শুরু করে, তাহলে পরিবেশ কেমন হতে পারে, আতঙ্কটা কেমন হতে এটা পারে। একটু ভাবির কাছে শুনতে চাই। ভাবি, এরকম সিচুয়েশনে আপনার আসলে কেমন মনে হতো যখন ঘরের দরজায় এসে পুলিশ কলিং বেল চাপতো কিংবা দরজা ধাক্কা দিত? এরকম তো আপনার অসংখ্যবার নিশ্চয়ই হয়েছে। আমি সেই সময় অনেক সময় আমি আমার রিলেটিভের সাথে কথা বলতাম, ফোনটা অন করে রাখতাম, তাদেরকেও বলতাম যে আমার মনে হচ্ছে একটু অন্যরকম মনে হচ্ছে আমার কাছে, তোমরা ফোনে থাকো আমার সাথে। সব কিছু মিলায় বাচ্চারাও অনেক ভয় পেত, বাচ্চারা এসে আমার সাথে শুইতো, ঘুমাতো, আমি একা কোথাও রাখতাম না ওদেরকে। এমনও আতঙ্ক থাকতো যে আমি বাচ্চা নিয়ে যাব, রাস্তায় আমাদের উপর আক্রমণ করে কিনা, আমাকে না পেয়ে ওদের উপরে আক্রমণটা হয় কিনা, এমন আতঙ্ক তো থাকতো। ভাই যখন বের হতেন অনেক সময় ঘর থেকে, তখন কি মনে হতো তিনি আবার ঘরে ফিরতে পারবেন কিনা? এই শব্দটা এভাবে না বলে ঘরে যখন আসি এ বলাটাই ভালো, কারণ ঘরে তো থাকারই সুযোগ হতো না, মাঝে মাঝে আসতাম। আমার বাবা মারা গেছে, আমি তখন জেলখানায়, আমাকে 10 ঘন্টার জন্য প্যারোল দেওয়া হলো। আমি বাসায় আসলাম, তখন আমার একটি ভাতিজা, তার 1 বছর বয়স, সিয়াম নাম। আমার সাথে পুলিশ, হাতে হ্যান্ডকাপ পরা। আমার 1 বছরের ছোটো ভাতিজাটা আমার কাছে এসে বলল, চাচু তুমি কি চুরি করেছ যে তোমার পুলিশ তোমাকে ধরে নিয়ে এসেছে? এই যে অবুঝ সন্তানগুলির সামনে আমাকে হাত করাটা পর্যন্ত খুলতে দেওয়া হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এফিসলের ভিপি ছিলাম। আমাকে যখন এরশাদের আমলে
কোর্টে আনা হতো জেলখানা থেকে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, মানে চানাচুর বেসলে যেমন ঝনঝন শব্দ করতে করতে যায় না, এমনই শব্দ করতে করতে পুলিশের বেষ্টনীর মাধ্যমে মধ্য দিয়ে এরকম শব্দ করতে করতে আমরা আদালতে আসতাম। মা মারা গেলেন, মাকে কখনো টেক কেয়ার করতে পারিনি, মানে পুরো ফ্যামিলিটাই তছনছ হয়ে গেছে আমার কারণে। আমাদের আত্মীয় স্বজন সবাই আতঙ্কে থাকতো, পরিবার, আমার সন্তানরা, তারা সার্বক্ষণিক কিন্তু আমার টেনশনই থাকতো। আমার দ্বিতীয় যে মেয়েটা এখনও অসুস্থ, এখনও সে ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে। হঠাৎ যখন মনে পড়ে যে আমার বাবাকে জেলে, আমার বাবাকে কি পুলিশ ধরে নিয়ে গেল, বা আমার বাবাকে কি মেরে ফেললো, ও কিন্তু এখনও সিক। এই সরকারের পতন হয়েছে 2 বছর, এখনও ও সিক, এখনও ও আতঙ্ক, হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। আমরা সবাই ভাবতাম অ্যারেস্ট হলে একটা জায়গাতে যাচ্ছে, থানায় থাকবে বা জেলে থাকবে, ভালো একটা জায়গায় সেফ থাকবে, ঠিক না? কিন্তু সেই তখনকার প্রেক্ষাপট সেটা ছিল না। মনে হয় এ তো গাড়িতে নিয়ে যাবে, ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে গুলি করবে, এই ধরনের ভয় ভীতি আমাদের মধ্যে ছিলই। এখনও মনে হলো তখনকার দিনগুলো যে কেমন, এখনও মানে খারাপ লাগে, অনেক শিহরিত হয়ে যায়। সংগ্রামপূর্ণ জীবন এবং এই যে জার্নি, সংসদে আসা, এর পিছনে আপনার পাশে যিনি বসে আছেন তার কতখানি অবদান আছে বলে মনে করেন? আমার পরিবার এবং বাচ্চাদের 100% স্যাক্রিফাইস ছিল। ওরা যদি সহায়তা না করতো, ওরা যদি স্যাক্রিফাইসটা না করতো, তাহলে তো আমি এত দূর আগাতে পারতাম না, আমি রাজনীতি ওইভাবে করতে পারতাম না। এবং ওরা কখনোই আমাকে রাজনীতিতে বাধা দেয়নি, বরঞ্চ উৎসাহিত করেছে। কারণ এই দেশটাকে ভালোবাসতে হলে দেশের জন্য রাজনীতি করতে, রাজনীতি তো জনগণের জন্য, এই জনগণের পাশে থাকতে কিন্তু ওরা সবসময় আমাকে উৎসাহিত করেছে। এর জন্য আমি এত দূর আগাতে পেরেছি। কথা আমরা আরও শুনবো, আপাতত একটা ছোট বিজ্ঞাপনে চলে যাচ্ছি। দর্শক, আমাদের কথা আরও চলবে, গল্প আরও চলবে। আপাতত একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাই। আমরা এবার একটু ভাবির কাছে আসতে চাই। ভাবি, ঘরের সংসদ সদস্যকে, মানে ঘরে এমপিকে নিঃসন্দেহে এ তো বলাই বাহুল্য, কারণ আমি তো সংসার সম্বন্ধে জানি না। সংসার তো গড়ে তুলেছে তিনি, বাচ্চাদের ছোট থেকে বড় করা, সংসারটাকে গোছায় রাখা এবং নির্যাতনের অংশীদার হওয়া, এটা তো কোনো জীবন না। এমনই তো জীবন কেউ কারো কাম্য হতে পারে না, কিন্তু থাকতে হয়েছে, এটি বাস্তবতা। বাচ্চারা সবসময় বলতো, মা বাবা কখন আসবে, বাবা কখন দেখবো। দেখা গেছে যে রাত 12টায় আসবে, সব বাচ্চারা জেগে থাকতো, একদম বেল টিপতো, সে তো ঠাস ঠাস করে বেলের শব্দই আমরা বুঝে যেতাম উনি আসতেন। তো বাচ্চারা দৌড় দিয়ে যে বাবা, 3 বাচ্চা, কেউ পিছনে, কেউ গলায়, কেউ কোলে, বাবা বাবা করে, মানে খুব কোলে নিতেন সবাইকে। এসে হয়তো এত শর্ট টাইমে থেকে গেছে বাসায়, কোনটা বলবো না, অনেক কথাই রয়ে গেছে আর কি সেই সময়টা। তো মনে করতাম যে একদিন হয়তো বা আমরা অনেক ভালো একটা কিছু পাবো, এটা আমার মধ্যে সবসময় কাজ করতো। আর আমি পলিটিশিয়ানের ওয়াইফ হিসাবে আমি বলতে চাই যে প্রত্যেকটা পলিটিশিয়ানের ওয়াইফকেই মনে হয় একটু মানে ব্রড মাইন্ডের, একটু না, অনেক ব্রড মাইন্ডের হতে হয়, সাহসী হতে হয়। হ্যাঁ, এবং অনেক স্যাক্রিফাইস করতে হয়, এটা আমি বিশ্বাস করি। দুটি মানুষের জীবনটা একটা পথে এসে মিলল কিভাবে? ওর এক ভাই ছিল আমার পূর্ব পরিচিত, তার মাধ্যমে ওদের বাসায় যাওয়া, দেখা হওয়া, একটু লুকিয়ে দেখা, প্রকাশ্যে দেখা, যা হয় আর কি, টিনেজে যা হয়। ভাবির কাছ থেকে এটা শুনতে চাই, ভালো লাগার কথাটা কে আগে বলেছিলেন? বলো। উনি বলেছেন আগে। আচ্ছা, এখন যদি আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হয় যে আপনারা আবার সেই সময় ফিরে যাবেন, তাহলে জীবনটাকে কিভাবে শুরু করতে চাইতেন? তো এখন তো মনে হয় এইভাবে করতাম, ওভাবে করতাম, মানে একই মনে হতো, খুব যে ভালো কিছু করতে পারতাম তা না, মনে হয় না। তবে যেহেতু রাজনৈতিক পরিবারের সদস্য, রাজনীতি করে বড় হয়েছি, তো যদি ওই জীবনটা ফিরে পেতাম, তাহলে আমার কাছে মনে হয় যে রাজনীতিতে যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলি সংশোধন করে আরও সুন্দরভাবে পলিটিক্সটা করতাম। আপনি যখন সংসদে বক্তব্য দেন কিংবা রাজপথে যখন বক্তব্য দেন,
তখন আপনার সবচেয়ে বড় সমালোচক ভাবি হন কি না? হ্যাঁ, আমি দেখি। আমি আবার অনেক সময় একটু চেষ্টাও করি কারেকশন করার জন্য। আবার অনেক সময় বলি যে তুমি বলার আগে আমাকে দেখাবা কোনটা ঠিক কোনটা না ঠিক, এটা আমি আগে ইয়ে করে দিব, তারপরে তুমি সেটা বলবা। এটাও বলি, বলে আচ্ছা ঠিক আছে। তবে গঠনমূলক সমালোচনা করলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য। আপনি ভাবির কথা শোনেন? যদি বলে যে এটা এরকম না হয় ওইভাবে বলতে পারতা। গ্রহণযোগ্য হলে অবশ্যই শুনি, না শোনার কোনো সুযোগ নেই। এটা শুধু ভাবি না, এটা যদি আমার দলেরও কেউ আমাকে গঠনমূলক কোনো পরামর্শ দেয়, আমি সেটাকে গ্রহণ করি। এটা আপনার দুয়ার কতখানি খোলা আছে আপনার আসনের জনগণের জন্য? আগে পরিবার আমাকে না পেয়ে মিস করতো, এখন কিন্তু পায়ে মিস করে। কারণ আগে এলাকায় তো তেমন একটা যেতে পারতাম না, আর এখন নির্বাচিত হওয়ার পর প্রতিনিয়ত এলাকা যেতে হচ্ছে। এজন্য জনগণের যে সাথে যে আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং জনগণের পাশে থাকতেছি, এটি বড় জিনিস। রাতারাতি চাইলে সব কিছু করতে পারবো না, কিন্তু ওদের পাশে থেকে যদি সান্ত্বনাটুকু দিতে পারি, এটাই কিন্তু ওদের জন্য বড় পাওনা। ওরা কিন্তু খুব বড় কিছু আশা করে না, ওরা আশা করে ওদের পাশে থাকি, ওদের জন্য সেবা করি। আর আমরা কিন্তু জনগণের এই যে এমপি হয়েছি বলে জনগণের শাসক হয়েছি তেমনটা না, কিন্তু জনগণের সেবক হয়েছি, জনগণের সেবক ছিলাম, সেবক হয়েই জনগণের পাশে থেকে জনগণের কাজগুলি করতে চাচ্ছি। একজন বাবা, একজন রাজনীতিবিদ এবং আপনার স্বামী, যদি এই তিনটি বিষয় বা তিনটি ক্রাইটেরিয়াতে আপনাকে বলা হয় যে তাকে নাম্বার দিন, আপনি তিনটি ক্রাইটেরিয়া তাকে কত নাম্বার দেবেন, 100-তে কত দেবেন? সে একজন অসাধারণ আসলে মানুষ, হাজবেন্ড হিসাবে সে অসাধারণ। নাম্বার দিতে হবে আপনাকে। 110 তো পাবেই, 110 আর কি, 110, 100-এর থেকেও বেশি। কারণ এলাকাতে যায়, অনেক ধরনের প্রবলেম সলভ করতে হয়। বাসায় এসে তো একদম দেখি মানুষটা একদম অন্যরকম, বাসা আর বাইরে একেবারে চিন্তা করতে পারবেন ভিন্ন না একজন এরকম। মানুষ। হ্যাঁ, খুবই ফ্রেন্ডলি। তার মানে তিনটি ক্রাইটেরিয়াতে আপনি তাকে কত কত দিচ্ছেন? কত কত বললাম তো, 100-এ 100ই পাবে। রাজনীতির ক্ষেত্রে সততা একটি বড় নিয়ামক দরকার। আপনার স্বামীকে সৎ রাজনীতিক হিসেবে আপনি কত দেবেন? আমি জানি সে 100% অনেস্ট, এটা আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি আমার দেখায় আর কি। তবে একটা দিন একটু মাইন্ড করেছিল, প্রথম যেদিন দেখা, ধারণা করেছিল যে বড় কোথাও আমরা একটু ঘুরতে যাব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার সামনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং খাওয়াইছিলাম সিংহরা আর বাদাম। এতে করে মনে হয় যে সন্তুষ্ট হতে পারেনি, কিন্তু ওটা কিন্তু আর স্বীকার করলো না। আচ্ছা ধরেন না, একজন- অত জি, বেরি ছিলাম না, তখন ওটাই ভালো লেগেছে আর কি। ঠিক না, সেই সময়টা সেই আজ থেকে 30 বছর আগে, তখন তো এই চন্দ্রিমা উদ্যান, লেক, সংসদ ভবন এগুলোই তো ইয়ে ছিল, ঠিক না? এমন কোনো গিফট করছেন কি ভাই যেটা আপনি এখনো কাউকে বলেন না, শুধু ভাবি জানার আপনি জানেন? তখন তো ছাত্র থেকে মাত্র বেরিয়ে এসেছি, বেকার। প্রথম যেদিন ওই লিকের পাড়ে যেদিন দেখা হলো, ওই দিনই প্রথম দেখা হয়েছে। এবং আসার সময় বাচ্চা মেয়েরা বেলি ফুল বিক্রি করে না, সেই বেলি ফুলের দুটো মালা নিয়ে এসেছিলাম। সেই মালাটা পেয়েই কিন্তু ও অনেক খুশি হয়েছে। ওর খুব বেশি চাহিদা নাই কিন্তু। আসলে সেই সময় আমি দেখেছি সে অত্যন্ত কেয়ারিং ছিল, ওই টাইমটায় আমি দেখেছি। তার জন্য আমি মানে আমার মনে হয় আমি ডিসিশনটা তখন ঠিকই নিয়েছিলাম যে না, বিয়ে করতে পারি আর কি, বিয়ে করা যায় এরকম। আপনাকে কিন্তু ভাবি 100-তে 100 দিয়েছে তিনটি মানদণ্ডে, আপনি তাকে কততে কত দিতে চান? এই যে প্রতিকূলতার মধ্যে যে বিয়ের পরও যে এলএলবি এবং এলএলএম করেছে এবং বাচ্চাগুলোকে মেনটেন করে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং প্র্যাকটিস করতে পারেনি, কারণ যেহেতু বাচ্চাদেরকে লালন পালন করতে হয়েছে, স্কুলে যেতে হয়েছে। প্র্যাকটিস করলে হয়তো একটু ঝামেলা হয়ে যেতে পারতো। তবে কখনই সে সবসময় সহজ সরলভাবেই চলছে এবং কখনো কোনো ওই ঝামেলার, বা আমি বাইরে যাচ্ছি, পলিটিক্সের প্রোগ্রামে যাচ্ছি, কখনো বলা যে না এখন যাওয়া যাবে না, এমনই বাধাগ্রস্ত কখনই করেনি। আপনার হাতের কোন খাবারটা তিনি পছন্দ করেন? সব ধরনের খাবার আমি করলে সে খুব লাইক করে, আমি জানি সেটা একটা। আমি যদি যেটাই আমি কুক করে রান্না করছি, যে কোনো রান্নায় সে আমার হাতেরটা পছন্দ করে, কেন আমি জেনে গেছি যে সে কি পছন্দ করে, কিভাবে করতে হবে।
রিচ খাবার খুবই কম পছন্দ করেন আর কি, ছোট মাছই পছন্দ করে। অনেক সময় ক্ষীর, পায়েস, যেটা একদম দুধ দিয়ে, ঘন দুধ দিয়ে একদম ইয়ে হবে, এই ধরনের পিঠা। হ্যাঁ, আমি একবার নারিকেল তেল দিয়ে পিঠা, মানে বিয়ের আগে এটা অবশ্য, উনি আমার বাসায় গিয়েছেন আর কি, তো আমি নারিকেলের তেলের মধ্যে পিঠা দিয়ে পিঠা ভেজেছিলাম। তো বলে যে, আমাকে বলে কি, তোমরা কি নারিকেল নারিকেল দিয়ে পিঠা খাও, নারিকেল তেলের মধ্যে পিঠা খাও নাকি, এরকম আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল। কিন্তু একটা জিনিস কি, আমি আমি যদি লবণ ছাড়াও রান্না করে দিয়েছি, কোনোদিন জিজ্ঞেসও করেন না এটাতে লবণ দাওনি কেন, তুমি লবণ হয়নি কেন এটাতে। ছোটোবেলা থেকে এটা কন্ট্রোল করি, খাওয়াটা একটু কন্ট্রোল। ভাবিকে কখনো কিছু রান্না করে খাইয়েছেন আপনি? বিয়ের আগে ছোটোবেলা একটা মাছ কেটেছিলাম, বলবো নাকি? তা আমার বিয়ের সাথে তার একটা ছবি ছিল, ওই ছবি দেখে যে মাইন্ড করেছে, এরপর আর রান্নার চারপাশে যায়নি কখনো। কে মাইন্ড করেছিল? ভাবি একটু জানতে চাই আপনার কাছ থেকে এটা হিস্ট্রিটা। এইটা আসলে একদিন এই অ্যালবাম দেখছিলাম, দেখতে দেখতে দেখি কি যে উনি মানে বসে থেকে মানে অনেক পিকনিকের মতো। পিকনিকের মতো মানে অনেকগুলো মেয়ে আছে, তার মধ্যে মাছ কাটছে। তো ছবিটা দেখে তো আমার মেজাজ খারাপ, যে একজন ছেলে মানুষ কিভাবে মেয়েদের সাথে এরকম করে মাছ কাটে। তখন আমি বলছি যে, আগে থেকে এই ছবি দেখলে আমি তোমাকে বিয়েই করতাম না। সংসারের আসলে মূল মন্ত্রটা কি, দুজনের কাছে একটু জানতে চাই। আমি জানি যে আমি যেটা বলবো সেটা উনি না করবেন না, মানে আমি যে ডিসিশন নেব এটাই ঠিক, আমার বাচ্চারাও বলবে এটা ঠিক, উনি বলবেন এটা মানে এটা আস্থার একটা জায়গা হ্যাঁ, দরকার, এটা। অবশ্যই জানি যে সে বোঝাপড়াটাও হয়তো বা দরকার, আমি তাই ভুল না? করতে পারি না, বা বা ভুল হতেও পারে হয়তো বা এরকম মনে, কিন্তু আমি যে ডিসিশন নিয়েছি সেটা ওইটাই ঠিক। কিন্তু তারপরও আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে, বাবা এটা আমি করতে চাই, ঠিক আছে কিনা, বা তোমাদের মতামত কি। বেসিক্যালি আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই সবসময় ছোট থেকে বড় হয়েছি, বাচ্চারাও ওইভাবে আমাদের সাথে থেকেছে। তবে আমাদের পরিবারে উগ্রতা কখনোই ছিল না, বা হঠকারী সিদ্ধান্ত কখনই আমরা কেউ নিইনি। 5 জন মানুষ মানে সদস্য আপনারা, কিন্তু কখনোই এক টেবিলে বসে খাওয়া হয়নি রাতে হয়তো বা বছর এভাবে হ্যাঁ, চলে সেটাই গেছে। বলছি। আমি কখনো ওনাকে বলি নাই কথাটা, এটা আমার মধ্যেই আছে। যেমন আমার মেয়ের বিয়ের একটা ডেট হয়, তো যাই তারপর তো অ্যারেস্ট হয়ে যায়, তো ওটা আর হয় নাই। পরবর্তীতে সেকেন্ড টাইম যখন আবার বিয়ের ডেট হয়, তো হলুদের ডালা সাজাচ্ছিল আর কি এখানে, তো উনি আসছে, একবার অ্যারেস্ট হয়েছে। আমাদের সমাজে তো আছেই, বিয়ে ভেঙে যাচ্ছে বারবার, এরকম হতে পারে বা কিছু, এই জন্য উনি বাসায় এসছে। যখন বাসায় আসে সব, তখন তো আমি বলি যেও না, এখন যেও না, একটু থাকো, এরকম করতাম। হ্যাঁ, আর সেই দিন আমি বলছি যে, যাও, কেন এসতো বাসায়, যাও, মানে বিয়ে এত বড় একটা আয়োজন হচ্ছে, মেয়ের বিয়ে, হলুদের ডালা সাজছে, ও যখন বের হয়ে যায় তখন তাকায় দেখছিল। মানে এটা অনেক কষ্ট না, অনেক ভারী, মানে হ্যাঁ, এটা আপনি হয়তো এটা আমার বলছেন কাছে সহজে, খুব, কিন্তু এখনো আমার মনে হলে আমার খুব কষ্ট লাগে যে বড় মেয়ে ছিল, আমার বড় মেয়ে তখন এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। বড় মেয়েটা, ওর বিয়ে ঠিক হয় 2023 সালের 1 জানুয়ারি, কিন্তু 2022 সালের এই 10ই ডিসেম্বর একটা বিশাল সমাবেশ ছিল ঢাকার গোলাপবাগ মাঠে, কিন্তু 7ই ডিসেম্বর আমি পার্টি অফিস থেকে অ্যারেস্ট হয়ে গেলাম। তারপর বিয়েটা বন্ধ হয়ে গেল ওই সময়। তো এই যে একটা মেয়ের জীবনে একটা আঘাত, কিন্তু তারপরও কিন্তু ওরা এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে যে না, বিয়ে পিছিয়ে গেছে বা ভেঙে ওই সময়ের জন্য বন্ধ হয়ে গেছে, সেটা বড় জিনিস না। আমার বাবা যে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে, মানে তখন তো বিয়ে তো দূরের কথা, তখন আমার বাবা, ওদের বাবাকে নিয়েই ওরা চিন্তিত ছিল যে আমাদের বাবার কি হবে। সামনের বাংলাদেশ কেমন হওয়া উচিত বলে মনে করেন? 17 বছর কষ্ট করার পর 18 বছরের মাথায় এসে একটি নির্বাচন হলো, একটি সুষ্ঠু ভোট হলো, সে ভোটে বিএনপি জয় হলো। জনগণের কিন্তু অনেক প্রত্যাশা এই সরকারের কাছে, যে সে আগের মতো এই লুটপাট এগুলো হবে না, নির্যাতন হবে না, পুলিশের যন্ত্রণা হবে না। আমরা যে প্রবলেমগুলো ফেস করে এসেছি, আমাদের জীবন থেকে যে সোনালি দিনগুলো চলে গেছে, আমরা চাই না কোনো রাজনীতিবিদের জীবনে এমনই প্রতিঘাতগুলো আসুক, আঘাতগুলো আসুক। রাজনীতি একটি স্বচ্ছ প্রক্রিয়া,
স্বচ্ছ প্রক্রিয়ায় সকলে রাজনীতি করুক। রাজনীতি তো জনগণের সেবা করার জন্য, জনগণকে নির্যাতন করার জন্য নয়। আমাদের জীবনে যা ঘটে গেছে আমরা সব কিছু ভুলে যেতে চাই, সব কিছু ভুলে যেয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সকলকে সাথে নিয়ে। এমনই একটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ, যেটাতে প্রত্যেকেই ঘরে ঠিকমতো এরকম পলিটিশিয়ানের ওয়াইফেরা ঠিকমতো ঘরে ঘুমাতে পারবে, বাচ্চারা ফ্রিডম চলতে পারবে, স্কুলে যেতে পারবে, ভালো লেখাপড়া হবে এবং সত্যি কথা বলতে পারবে, গণতন্ত্র থাকবে দেশে, সব কিছু নর্মালি একদম স্মুথলি চলবে, কথা বলতে পারবে, এরকম একটা বাংলাদেশ চাই। পরবর্তী প্রজন্ম রাজনীতিতে আসুক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসুক, এরকম আপনাদের প্রত্যাশা আছে কিনা কিংবা চান কিনা মা হিসেবে? ভালো কিছু করতে যদি চায়, বাচ্চারা যদি করতে পারে, সেটা ফিউচারে দেখা দিবে। এখন ভাবছি না এইসব নিয়ে কিছু আর কি। ওদের শরীরে যেহেতু রাজনীতির রক্ত বইছে, এর থেকে কি বেরোনো সম্ভব? যাক, আমরা উত্তরটা পেয়ে গেছি। তো শতাই হোক আপনাদের এই যুগল পথ চলা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে যারা আছেন এখানে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।